স্টুডেন্টস, আশা করব সবাই ভালো আছিস। আজকে আমরা এখানেতে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে হাজির হয়েছি তোদের কম্পিউটার সায়েন্স ফিফথ সেমিস্টারের অপশনাল সাবজেক্ট মোবাইল কম্পিউটিং। সেই মোবাইল কম্পিউটিংয়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার এক্সপ্লানেশান পরীক্ষায় কীভাবে লিখে রাখতে হয় সেটাকে নিয়ে ডিসকাশন করব বলে। ওকে, আচ্ছা, তার আগে স্টার্ট করার আগে তোদের একবার আমি বলে নিই যে দেখ, আমাদের ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে তোরা জানিস প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারের ঠিক আগে যেরকমভাবে নতুন কোর্স চালু হয় ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, এবারেও ঠিক সেটা চালু হতে চলেছে। তো তোদের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আসছে কি দেখ, ডিপ্লোমা সিক্স সেমিস্টার আমাদের ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের অনলাইন কোর্স চালু হচ্ছে, যার পুরো কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। হ্যাঁ, 1199 টাকা, যেটা কিনা আমাদের স্টার্ট হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 থেকে। এবং এই যে কোর্স ফি এর দাম 1199 টাকা রাখা হয়েছে, সেটা কিন্তু ভ্যালিড, অর্থাৎ সেই যে অফারটা ভ্যালিড রাখা হয়েছে 15ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তারপরেতে কিন্তু হয়তো আমাদের কোর্স ফি সামান্য একটু হলেও ইনক্রিজ করে যাবে। তাই তোরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করিস তোদের এক্সামটা শেষ হয়ে গেলে। আরও একটা কথা তোদের মনে করিয়ে দেবো, দেখ, এটা হচ্ছে তোদের ফাইনাল সেমিস্টার, সিক্স সেমিস্টার। এখানেতে কিন্তু যদি কোনোভাবে সাপ্লি এসে যায় তোদের কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে পারিস। তাই যদিও এটা সহজ সেমিস্টার, সেরকমভাবে টেকনিক্যাল সাবজেক্ট থাকে না কোনো সেমিস্টারেরই, মানে কোনো ডিপার্টমেন্টেরই, তবুও তোদের সেখান থেকে পরীক্ষাতে পাস করার উদ্দেশ্যে এই জিনিসটাকে যথেষ্ট ভালোভাবে দেখে নিতে হবে, অর্থাৎ যথেষ্ট ভালো মার্কসের সাথে এগিয়ে চলতে হবে। তো সেই সমস্ত কিছু কথা মাথায় রেখে তোরা কিন্তু ইজি টু লার্নিংয়েতে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করিস, এবং তোরা মাথায় রাখিস এই যে ডেটটা, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2026, এই ডেটের মধ্যে কিন্তু যদি তোরা অ্যাডমিশন নিস, তোদের কিন্তু পুরো কোর্স ফিটা 1199 টাকার মধ্যে পেয়ে যাবি। ওকে, তো এটা বলার পরেতে তোদের সাথে আমি এবারেতে চলে যাব তোদের সাথে যেগুলোকে ডিসকাশন করব বলে আমি তোদের সাথে ঠিক করেছি সেই কথাগুলোকে নিয়ে। অর্থাৎ আমাদেরকে মোবাইল কম্পিউটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউকে নিয়ে আমি তোদের সাথে ডিসকাশন করব। ওকে, আচ্ছা, চল তাহলে এবারেতে আমরা আস্তে আস্তে আমাদের ডিসকাশন স্টার্ট করি। এখানেতে দেখ, যে ডিসকাশনগুলো করব, প্রথমেতেই দেওয়া আছে একটা এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজুয়ালি স্টোরস অল ইউজার রিলেটেড ডেটা দ্যাট ইজ অলসো রিলিভেন্ট টু জিএসএম মোবাইল সিস্টেম। ওকে, আমাদের সবাইকে জানতে হবে যে জিএসএমএতে ইউজার রিলেভেন্ট ডেটাগুলো স্টোর করা থাকে কিন্তু সিম কার্ডের মধ্যে। ওকে, আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এই যে সিম, তার যে ফুল ফর্ম সেটা কিন্তু একটা কোয়েশ্চেন হিসাবে আসতে পারে। তার ফুল ফর্ম আমরা সবাই জানি, সেটাকে বলা হয় কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে, আচ্ছা, বেসিক্যালি এই যে জিনিসটা, এই সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটাকে কিন্তু অনেক সময়তে বলা হয় কি দেখতো পোর্টেবল মেমোরি চিপ। ওকে, তাহলে এই যে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটার কিন্তু অনেক সময় আরও একটা নামে এটাকে ডাকা হয়, যেটাকে বলা হচ্ছে কি দেখতো পোর্টেবল মেমোরি চিপ। আচ্ছা, যদিও তোদেরকে আমি এই কথাটা বলে দিলাম, তোদের কিন্তু এই বাকি যে টার্মগুলো আছে তার করসপন্ডিং ফুল ফর্মগুলো কিন্তু মুখস্থ করে রাখা উচিত। এখানেতে দেওয়া আছে কি দেখতো ভিএলআর। ভিএলআর এর ফুল ফর্ম কি? ভিজিটার লোকেশন রেজিস্টার। ওকে, এইচএমআর আর সিএমআর এটা আমাদের মোবাইল কম্পিউটিংয়ের ক্ষেত্রে অতটা রিলেটেড নয়, এটা আমাদের মাথায় রাখার ততটা দরকার নেই, তাই তার ফুল ফর্মগুলোর কথাও আমি বললাম না। তাহলে আমাদের এখান থেকে সিম সেটা কি করে, তাকে আমাদের অল্টারনেট নাম কি আছে সেটাকে যেরকম রেডি করতে হচ্ছে, ঠিক সেরকমভাবে তোরা কিন্তু এই কথাটাকেও রেডি করছিস, সেটা হচ্ছে কি দেখতো ভিএলআর।
তাহলে সেই ভিএলআর এর ফুল ফর্ম ভিজিটর লোকেশন রেজিস্টার। হলো, পরের কোয়েশ্চেনেতে চলে। এখানে বলা হচ্ছে কি, দেখতো এই 2 দাগের কোয়েশ্চেনটাতে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোডস উইথ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য ট্রান্সমিশন। ওকে, তো দেখ ডেটা ট্রান্সমিশনের সময়তে জিএসএমএতে কিন্তু স্পেসিফিক কোড অ্যালাউ করা হয় না। জিএসএমেরই আপার ভার্সন, অর্থাৎ জিএসএমএতে কথা বলার জন্য ব্যবহার করা হয়, জিপিআরএসেতে সেখানেতে আরও এক্সট্রা কিছু ডেটা ট্রান্সমিশন করার কাজের জন্য ব্যবহার করা হয়। তাই জিএসএম আর জিপিআরএস মোটামুটিভাবে আমাদের কিন্তু দুটো একই টেকনোলজিতে তৈরি বলে আমরা তাকে ধরে নেব। হলো, তাহলে আমাদের পড়ে রইল কোন জিনিসটা? আমাদের পড়ে রইল হচ্ছে, দেখতো আমাদের পড়ে রইল হচ্ছে সিডিএমএ। এই সিডিএমএ এই টেকনোলজিতে কিন্তু আমাদের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, আমাদের এখানেতে নয়, কোনো কোনো কোয়েশ্চেনেতে এর পুরো কথাটা কিন্তু কাজে লেগে যেতে পারে। এটার ফুল ফর্ম হচ্ছে কি, দেখতো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হলো, আচ্ছা, এখানেতে এই কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক। এখান থেকে শর্ট কয়েকটা কথা বলে রাখি। এই যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আছে, এটাকে বলা হয় কি, দিস ইজ আ মাল্টিপ্লেক্সিং টেকনিক। এবারেতে তোদের মাথায় রাখতে হবে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং মানেই হচ্ছে কি, যে মেনি টু ওয়ান, অনেকগুলো জিনিসকে একটার মধ্যে যখন কম্বাইন করে দেওয়া হয় সেটাকেই বলা হয় কি মাল্টিপ্লেক্সিং। ওকে, এই সিডিএমএতে কি করা হয়, অনেকগুলো সিগন্যালকে সেম ট্রান্সমিটার চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানো হয়। কিসের জন্যে? যাতে করে আমরা ব্যান্ডউইথের ক্ষেত্রে এফিসিয়েন্ট হতে পারি। ওকে, তাহলে এই সিডিএমএতে আমরা করি কি, দেখতো যে লটস অফ চ্যানেল বা লটস অফ সিগন্যাল occupy the same channel. হলো, কেন সেটার কথা আমাদের অন্য কোনো জায়গাতে চলে আসতে পারে। তার কারণ হচ্ছে কি, আমরা ব্যান্ড উইথ এফিসিয়েন্ট হতে চাই। ব্যান্ড উইথ এফিসিয়েন্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছিস, কম ফ্রিকোয়েন্সি বা কম ডেটা, কম ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করে আমরা অনেক সিগন্যালকে পাঠাতে চাই এবং তাড়াতাড়ি পাঠাতে চাই। সেটাই হচ্ছে কি আমাদের এই সিডিএম এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা চলে যাব এর পরের কোয়েশ্চেনে, যেখানেতে বলা আছে কি, দেখ হুইচ অফ দ্য ফলোয়িং অফার্স প্যাকেট মোড ডেটা ট্রান্সফার সার্ভিস ওভার দ্য সেলুলার নেটওয়ার্ক। তাহলে সেলুলার নেটওয়ার্কে প্যাকেট মোডে ডেটা ট্রান্সফার কে করে? আমাদের সবাইকে জানতে হবে সেলুলার মোডে নেটওয়ার্কেতে প্যাকেট মোডে ডেটাকে পাঠায় হচ্ছে জিপিআরএস। এখানেতে নয়, কিন্তু আমাদের আবার সে একই কথা, অন্যান্য জায়গাতে কিন্তু দরকার পড়বে। জিপিআরএস এর ফুল ফর্ম কি? এর পুরো ফর্ম হচ্ছে কি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। হলো, আচ্ছা, সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে এই জিপিআরএসটা কি। জিপিআরএসটা হচ্ছে কি এক্সটেনশন অফ জিএসএম। দিস ইজ এক্সটেনশন অফ জিএসএম। তাহলে জিএসএম টেকনিকের এক্সটেনশন সেটাই হচ্ছে কি আমাদের জিপিআরএস। ওকে, আচ্ছা, এরপরেতে আমরা চলে যাব কি 4 প্যাকেট। হুইচ অফ দ্য ফলোয়িং এনাবলস আস টু ইউজ দ্য এন্টায়ার ব্যান্ডউইথ সাইমালটেনিয়াসলি। তাহলে পুরো ব্যান্ডউইথটাকে সাইমালটেনিয়াসলি ব্যবহার করা যায় কার ক্ষেত্রে? আমাদের সবসময় জানতে হবে কিন্তু কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে। এটাই হচ্ছে কি আমাদের কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের বিশেষ বৈশিষ্ট্য, যেখানে পুরো ব্যান্ডউইথটাকেই কিন্তু আমাদের সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারবো। ওকে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই যে আমাদের টিডিএমএ, তাকে আমাদের বলা হয় কি
টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই যে এফডিএমএ, এটাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানেতে কিন্তু পুরো ব্যান্ডউইথকে সাইমালটেনিয়াসলি ব্যবহার করা যায় না, এই কথাটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। এরপরেতে আসছে কি দেখতো, যে ইন দ্য সেলুলার নেটওয়ার্ক হুইচ অফ দ্য ফলোয়িং দ্য সেল শেপ ডিপেন্ডস। আচ্ছা, আমাদের সাধারণত যে সেল শেপগুলো হয়, সেলের সাইজগুলো, সেই সেলের সাইজগুলো হয় কীরকম, সেগুলোর শেপগুলো হয় হচ্ছে দেখ হেক্সাগন। ওকে, সাধারণত কেন না, এই হেক্সাগোনাল হলে আমাদের কি করা হয়, ম্যাক্সিমাম এরিয়াকে কভার করা যায় এবং আমাদের শ্যাডো এরিয়া কিন্তু খুব কম থাকে, তাই তো? তাহলে আমাদের এখান থেকে এই যে হেক্সাগোনাল হচ্ছে, এই হেক্সাগোনালটা হচ্ছে কিসের জন্যে, টু ম্যাক্সিমাইজ দ্য চ্যানেল ইউজেজ। ওকে, এবং সেটা হচ্ছে কি টু রিডিউস দ্য শ্যাডো এরিয়া, অর্থাৎ ছায়া অঞ্চল, অর্থাৎ যেখানটাতে আমাদের নেটওয়ার্ক কভারেজ নেই সেই রকম কথার কথা বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি শ্যাডো এরিয়া। তো সেই শ্যাডো এরিয়াকে কমানোর জন্য আমাদের কি করা হয়, হেক্সাগোনাল করা হয়। তাহলে সেলুলার শেপগুলো কেন হেক্সাগোনাল করা হচ্ছে, যাতে করে আমাদের কি করা হচ্ছে, ম্যাক্সিমাম এরিয়াকে কভার করতে পারি, অর্থাৎ এনভায়রনমেন্টাল কন্ডিশনকে আমি করতে পারি কি, জয় করতে পারি। তাই এখানেতে কিন্তু আমাদের যে সেলুলার শেপের নেটওয়ার্ক, সেটা কিন্তু এই ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই পলিটিক্যাল কন্ডিশন এবং সোশ্যাল কন্ডিশন সেগুলো ম্যাটার করে। কোথায় ম্যাটার করে, ধরে নেই কোথাও আমাদের কি হয়ে গেছে, যে হঠাৎ করে আমাদের একটা রায়ট লেগে গেছে, সেই জায়গাতে আমাদের পলিটিক্যাল সিচুয়েশনের জন্য সেখানেতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারকে বা নেটওয়ার্ক কানেক্টিভিটিকে ডিসকানেক্ট করার দরকার পড়তে পারে, সেখানে হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের অতটা প্রমিনেন্ট নয়। তাহলে প্রমিনেন্ট যে জিনিসটা যার জন্যে সেলের শেপগুলো ডিপেন্ড করে, সেটা আসছে কি না, সেটা আসছে আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন। ওকে, তাহলে এই কথাটা কিন্তু তোরা প্রত্যেকে মাথায় রাখছিস। আচ্ছা, এরপরের কথাটা সেটা আসছে কি দেখ, ইন এ সেলুলার নেটওয়ার্ক হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ইউজ দ্য সেম ফ্রিকোয়েন্সি ফর আদার্স। তাহলে একই ফ্রিকোয়েন্সিকে বারবার ব্যবহার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নামই হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি রিইউজ। ওকে, তাহলে এটা খুব সহজ একটা এমসিকিউ ছিল, তোরা নিশ্চয়ই এটাকে বুঝতে পেরেছিস। তারপরেরটাই চলে আসা যাক। এখানে তো বলা হচ্ছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজেস ওয়্যারলেস অ্যাজ দ্য মোড অফ কমিউনিকেশন ফর ট্রান্সফারিং অর এক্সচেঞ্জিং ডেটা বিটুইন ভ্যারিয়াস মোবাইলস ওভার এ শর্ট রেঞ্জ। তাহলে শর্ট রেঞ্জে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা বা আমাদের ভয়েসকে পাঠানোর জন্যে কাকে ব্যবহার করি, সেটা অবশ্যই আমরা সবাই জানি, ব্লুটুথ। মোবাইল লং ডিস্টেন্স কমিউনিকেশান, অ্যাড হক মানে কি টেম্পোরারি কোনো কানেকশান স্ট্যাবলিশ করা, আর ব্লুটুথটা হচ্ছে কি আমাদের শর্ট রেঞ্জ কমিউনিকেশানের জন্য ব্যবহার করা হয়। তাহলে ব্লুটুথের আবিষ্কারই আমাদের কেন হয়েছিল, সেটা আসছে দেখ শর্ট রেঞ্জ কমিউনিকেশানের জন্য। ওকে, তাহলে শর্ট রেঞ্জ কমিউনিকেশান করার জন্য কিন্তু আমাদেরকে ব্লুটুথ টেকনোলজিকে ব্যবহার করতে হবে। হলো, এবারেতে আমরা এখান থেকে পরবর্তী একটা এমসিকিউ দেখব, সেটা আসছে কি দেখতো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য স্লো অ্যান্ড ফাস্ট হপিং ইজ ইউজড। ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য স্লো অ্যান্ড ফাস্ট হপিং ইজ ইউজড। আচ্ছা, আমাদের এখান থেকে একটা কথা কিন্তু জানতে হবে, যে হপিং, এই হপিং কথাটার মানে কি? হপিং কথাটা হচ্ছে মানে হচ্ছে কি,
যে ফ্রিকোয়েন্সিতে আমরা ডেটাগুলোকে বা সিগন্যালগুলোকে ট্রান্সমিট করছি সেটা কিন্তু আমাদের সাডেন চেঞ্জ হয়ে যাওয়া, সেটাকেই আমাদের বলা হয় কি ফ্রিকোয়েন্সি হপিং। ওকে, তাহলে এই হপিং এটা মানে হচ্ছে কি যে একটা মেথড, যে মেথডেতে আমাদের রেডিও সিগন্যালগুলোকে ট্রান্সমিট করা হয় এবং সেখানেতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তাহলে এখান থেকে আমরা সহজেতে বলতে গেলে কি বলবো, এটা হচ্ছে আমাদের কীরকম একটা ট্রান্সমিট অফ রেডিও সিগন্যাল, যেখানেতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, হোয়ার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ চেঞ্জিং। এই যে জিনিসটা সেটা কার ক্ষেত্রে হয়, জিএসএম তো নয়, জিএসএম মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, সেটা একটা টেকনোলজি, জিপিআরএসও নয়, তাহলে হলো কোনটা, এফএইচএসএস। এই যে এফএইচএসএস এর ফুল ফর্মটাও কিন্তু আমাদেরকে সবাইকে করে রাখতে হবে। এর ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। ওকে, তাহলে এর ফুল ফর্মটাও আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি দেখতো, ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। হলো, তাহলে এই জিনিসটাকেও কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। এরপরে তো আসছে কি দেখতো, মোবাইল কম্পিউটিং অ্যালাউ ট্রান্সমিশন অফ ডেটা ফ্রম ওয়ান ওয়্যারলেস এনাবেল ডিভাইস টু অ্যানাদার। আচ্ছা, মোবাইল কম্পিউটিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়্যারলেসের সাথে ওয়্যারলেসের কানেকশান করা হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে কোন অপশানটা কারেক্ট হবে, নিশ্চয়ই বুঝতে পারছি সেখান থেকে ওয়্যারলেসের সাথে ওয়্যারলেসের কানেকশান, তার মানে আমাদের এখান থেকে শুধুমাত্র এই তিনেরটাই হবে। ওয়্যারলেসের সাথে ওয়্যার্ডের কানেকশানের জন্য অন্য টেকনোলজি আছে, ওয়্যারলেসের সাথে এনি ডিভাইসের কানেকশানের জন্য অন্য টেকনোলজি আছে, যেটা আমাদের এখন আলোচনার বিষয় নয়। কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে মোবাইল কম্পিউটিংটা কী করে, ওয়্যারলেসের সাথে ওয়্যারলেসের কানেকশানকে স্ট্যাবলিশ করে দেয়। হলো, পরেরটার কথায় আসা যাক, যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার্ড অ্যাজ ড্রব্যাক অফ মোবাইল অ্যান্ড ওয়্যারলেস ডিভাইস। আচ্ছা, মোবাইল ডিভাইস মানে ছোট ডিভাইস, ওয়্যারলেস ডিভাইস মানে কি যেখানেতে ডাইরেক্ট কানেকশান নেই কিন্তু কানেকশান আছে বাই ইন্টারনেট। সেখানেতে আমাদের বুঝবো কি, যে নিশ্চয়ই যে কিপ্যাডটা ছোট হওয়ার জন্য টাইপ করতে অসুবিধা হয়, পাওয়ার সে কিন্তু হঠাৎ করে অনেক বেশি কনজিউম করে নেয়, যদিও আজকেকার দিনে সেখান থেকে পাওয়ার কনজামশন যাতে কম হয় নানা রকম নতুন টেকনোলজি ইলেকট্রনিক্সের আবিষ্কার হয়েছে, কিন্তু তাও বেসিক লাইন হিসাবে আমি কি বলতে পারি, সেই সমস্ত টেকনোলজি জিনিসগুলো মানে মোবাইল ডিভাইসগুলো পাওয়ারকে আমাদের কনজিউম করে নেয়। তাহলে পাওয়ারকে যেহেতু সে কনজিউম করে নিচ্ছে, তাহলে আমাদের কি রাখতে হবে, তার একটা বিগ পাওয়ার সোর্স থাকতে হবে। এগুলো সবই কি এক একটা কাইন্ড অফ ড্রব্যাক। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার করব কোনটা সেটা বুঝতেই পারছি, বলবো কি অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ওকে, তাহলে খুব সহজ একটা কোয়েশ্চেন, কিন্তু আমাদেরকে মাথা দিয়ে করতে হবে। এরপরের কথাটা আসছে কি, এখানে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামের মধ্যে কোন লাইনটা হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট, তাই তো, কোন লাইনটা আমাদের কারেক্ট। আচ্ছা, আমাদের সবাই জানি যে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম, সেখানেতে কি হয়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলো আমাদের খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। তো ফ্রিকোয়েন্সিগুলো তো চেঞ্জ হয় সেটা ঠিক আছে, কিন্তু সেখানে থেকে অনেক বেশি চেঞ্জ হতে পারে। মনে করো একটা পাঠালাম কোথায় 10 গিগাহার্জ, আর একটা কি আমি 2000 গিগাহার্জে পাঠাবো, সেরকম নয়। একটা 10-এ হলে আরেকটা আমি কিসে পাঠাতে পারি, 10.1 গিগাহার্জে পাঠালাম, কি একটা পাঠাতে পারি কি 9.9-এ পাঠাতে পারি। তাহলে নিশ্চয়ই সেখানে যে ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশনটা, সেই ভ্যারিয়েশনটা খুব বেশি নয়। তাহলে সেখান থেকে আমরা বলবো কি সেটার ভ্যারিয়েশনটা হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে নিশ্চয়ই বলবো কি ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম সেটা হচ্ছে কি একটা ন্যারো ব্যান্ড সিগন্যাল। ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রামের সময়তে আমাদের যে জিনিসটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোনটা দেখতো, সেটা হচ্ছে আমাদের এই 78খানা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এবং যে রেঞ্জে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কত, 2.4 গিগাহার্জ।
আর পরেরটা তো আমাদের কি দিয়ে দেওয়া আছে, তার ফুল ফর্মটাই দিয়ে দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছি এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তিনটে অপশানকেই কিন্তু আমাদের কারেক্ট অপশান হিসাবে ট্রিট করতে হবে। বোঝা গেল ঘটনাটা? এখানেতে আরেকটা আমাদের কোয়েশ্চেনের সেট আছে, সেই সেট থেকে আমরা আরো দুটো একটা দেখে নেব। আগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমি ডিসকাশন করেছিলাম হুইচ অফ দ্য ফলোয়িং ইউজুয়ালি স্টোরস ইউজার রিলেটেড ডেটা দ্যাট ইজ অলসো রিলেভেন্ট টু জিএসএম মোবাইল সিস্টেম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি অনেক জায়গার পরীক্ষাতেই দেখেছি যে এই কোয়েশ্চেনটা এসেছে বলে। একটু আগে ডিসকাশন করলাম, তাই ফার্দার ডিসকাশনের আর দরকার নেই। এটা ছিল কি সেম। এর পরের কথায় চলে আয়, which of this required transmission of digital information by translating it into analog signal via a particular frequency? ওকে, তাহলে আমাদের কিসের কথা বলা হচ্ছে? ডিজিটাল ইনফরমেশনকে পাঠানো হবে কীরকমভাবে না, তাকে অ্যানালগ সিগনালেতে কনভার্ট করে। সেটা কার ক্ষেত্রে করা হয় আমাদের সবাই জানতে হবে, কি কিউপিএসকের ক্ষেত্রে। এই কিউপিএসকের ফুল ফর্মটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি দেখতো, কোয়াড্রেচার ফেজ শিফট কিইং। ওকে, কোয়াড্রেচার ফেজ শিফট কিইং। এটা ডিজিটাল কমিউনিকেশানেরই একটা প্রসিডিওর, কিন্তু সেই ডিজিটাল কমিউনিকেশানেতে আমাদের অনেকগুলো অ্যানালগ সিগন্যালকে ইউজ করা হয় যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়। সেগুলোকে ব্যবহার করে আমরা করি কি, যে ডিজিটাল ইনফরমেশানকে পাঠাই বাই কনভার্টিং দ্যাট ইন্টু অ্যানালগ সিগন্যাল। তাহলে এই কথাটাকে আমরা মাথায় রাখছি। এই কোয়েশ্চেনটা আমি একটু আগে তোদের আগে ডিসকাশন করলাম। সেটা হচ্ছে কি দেখতো, হুইচ অফ দ্য ফলোয়িং দ্য স্লো অ্যান্ড ফাস্ট হপিং ইজ ইউজড। একটু আগে ডিসকাশন করলাম, ফার্দার ডিসকাশন দরকার নেই। সেটা ছিল কি FHSS। হলো, এরপর একটাই চলে আয়, কোনটাকে তোদের সাথে ডিসকাশন করব। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা আসছে কি দেখতো, চেঞ্জিং ভিএলআর। ওকে, চেঞ্জিং ভিএলআর মানে কি, ভিজিটার লোকেশন রেজিস্টার। তাহলে ভিএলআরকে আমি এখান থেকে পরিবর্তন করার কথা বলছি। এক মিনিট। তাহলে চেঞ্জিং ভিএলআর উইথ আনইন্টারাপ্টেড অ্যাভেলেবিলিটি অফ অল সার্ভিস। তাহলে ভিএলআর অর্থাৎ একটা সেল থেকে অন্য একটা সেলে পৌঁছে যাওয়া। কখন? যখন আমাদের একটা ইউজার কথা বলতে বলতে একদিক থেকে আর একদিকে মুভ করছে। ফর এক্সাম্পল ধরে নেয় কেউ কথা বলতে বলতে আমাদের কলকাতা থেকে বর্ধমান যাচ্ছে। তো দেখ, কলকাতা থেকে বর্ধমান যেতে গেলে অনেকগুলো সেলের থ্রু দিয়ে তাকে ট্রান্সমিট করে যেতে হবে। সেল মানে কি, এক একটা স্ট্রাকচার যেখানেতে এক একটা বিটিএস বসে আছে। তো একদিক থেকে আরেক দিকে যেতে গেলে যেহেতু অনেকগুলো বিটিএস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাকে কি করতে হবে, এক একটা বিটিএস এর সাথে এক একবার যোগাযোগ রাখতে হবে। মানে কি, সেখানের ভিএলআর এর সাথে তাকে যোগাযোগ রাখতে হবে। তাহলে সেখানেতে যেতে গেলে আমাদের কি হতে পারে, কানেকশন ডিসরাপ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমাদের এমন একটা প্রসিডিওর আছে, যে প্রসিডিওরটার সাহায্যে আমরা কিন্তু আনইন্টারাপ্টেড অ্যাভেলেবিলিটি পেয়ে থাকি, যে জিনিসটাকে আমাদের বলা হয় কি, সফট হ্যান্ড অফ। ওকে, হার্ড হ্যান্ড অফেতে কিন্তু আমাদের কানেকশান কেটে গিয়ে তারপরে তো স্ট্যাবলিশ হয়। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু কানেকশান স্ট্যাবলিশ হয়, কিন্তু একবার সেটা কেটে যায় গিয়ে তারপরে তো হয়। যদিও সেই কেটে যাওয়াটা এতটাই কম ব্যবধানে হয় যেটা আমাদের কিন্তু খালি চোখে ধরা পড়ে না। তাহলে আমাদের এখান থেকে আমাদের হার্ড হ্যান্ড অফ মানে আসছে কি, আগে ডিসকানেক্ট, ওকে, দেন চেঞ্জ দ্য ভিএলআর। ওকে, আর এটার ক্ষেত্রে আগে চেঞ্জ হয়ে যায়, তাই তারপরেতে ডিসকানেক্ট হয়। তাই এখানেতে আমরা সেটাকে বুঝতে পারি না। চেঞ্জ দেন ডিসকানেক্ট।
এখানেতে এই সফট হ্যান্ড অফের ক্ষেত্রে একটা ভিএলআর থেকে অন্য ভিএলআর এর সাথে কানেকশন স্ট্যাবলিশ হওয়ার জন্যে যে টাইমটা লাগে সেটা আসছে দেখ তো 0.2 সেকেন্ডের কাছাকাছি, খুবই কম একটা সময়, যার মধ্যেই কিন্তু আমাদের পুরো কাজটাকে কমপ্লিট করে ফেলা হয়। হলো, এরপরের কথায় চলি। পরের কথাতে কি বলা হচ্ছে দেখ তো, হুইচ ইজ দ্য ইন্টারফেস বিটুইন এসজিএসএন। ওকে, আচ্ছা এসজিএসএনটা কি? এসজিএসএনটা হচ্ছে কিন্তু একটা সার্ভিং জিপিআরএস সাপোর্ট নোট, অর্থাৎ জিপিআরএস এর ক্ষেত্রে সাপোর্ট নোট হিসাবে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি এসজিএসএন। হলো, তাহলে আমাদের কাছে এখান থেকে কথা আসছে কি এসজিএসএন আর এইচএলআর মানে হচ্ছে কি হোম লোকেশন রেজিস্টার। তাহলে আমাদের দেখে এখানেতে এসজিএসএন এর ফুল ফর্মটাও কিন্তু আমাদের দরকার পড়বে। এইচএলআরটা সহজ জিনিস, সবাই পারবো, হোম লোকেশন রেজিস্টার। কিন্তু এসজিএসএন যেটার পুরো কথাটা আমাদের হচ্ছে কি, সেটা হচ্ছে দেখ সার্ভিং জিপিআরএস সাপোর্ট নোট, সার্ভিং জিপিআরএস সাপোর্ট নোট। তাহলে কোন ইন্টারফেসের মাধ্যমে এসজিএসএন আর এইচএলআর এর মধ্যে কানেকশানকে স্ট্যাবলিশ করা হয়, সেটা আসছে কি দেখতো আমাদের জিআর ইন্টারফেস। ওকে, তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে এটার অপশান কোনটা হবে, অপশান ডি, অর্থাৎ যাকে আমরা বলছি কি দেখতো জিআর ইন্টারফেস। ওকে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে জিআর ইন্টারফেসটা, এই জিআর ইন্টারফেসটা ব্যবহার করে কাকে, ইট ইউজেস দ্য ম্যাপ, ইট ইউজেস দ্য ম্যাপ। এখানে ম্যাপ বলতে কিন্তু গুগল ম্যাপ নয়, কিন্তু এখানে ম্যাপ বলতে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন পার্ট। ওকে, এখানে ম্যাপ বলতে হচ্ছে কি দেখতো মোবাইল অ্যাপ্লিকেশন পার্ট। ওকে, তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু তোদেরকে করে নিতে হবে। আচ্ছা, এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আমাদের কি কাজ করে দেয়, এই ইন্টারফেসটা আমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ কাজটা করে দেয় সেটা হচ্ছে কি লোকেশান আপডেট দেয়। কাকে না, এই চালারকে। কার ব্যাপারে না, কারেন্ট এসজিএসএন লোকেশানের ব্যাপারেতে। তাহলে এটাও কিন্তু আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, এটা আমাদের এখন নয় কিন্তু অন্য কোয়েশ্চেনের ক্ষেত্রে দরকার পড়ে। এর তাহলে ইম্পর্টেন্সটা কোথায়, এর ইম্পর্টেন্সটা হচ্ছে কি ইট ইনফর্ম দ্য এইচএলআর অ্যাবাউট দ্য কারেন্ট লোকেশান অফ এসজিএসএন। ওকে, তাহলে এর ইউজটা কোথায় সেটা আসছে দেখতো, ইট ইনফর্ম দ্য, অর্থাৎ এই জিআর ইন্টারফেসটা, ইট ইনফর্ম দ্য এইচএলআর কার ব্যাপারেতে না, সেটা আসছে অ্যাবাউট দ্য কারেন্ট এসজিএসএন। ওকে, এই গুরুত্বপূর্ণ লাইনটাকে কিন্তু তোরা সবাই এখান থেকে তাহলে রেডি করে ফেলবি। এরপরেতে আমাদের চলে যাব হচ্ছে এখানেতে যে 8 দাগের এমসিকিউটা দেওয়া আছে, সেই 8 দাগের এমসিকিউতে কিসের কথা বলা আছে দেখতো, 8 দাগের এমসিকিউতে বলা আছে ইউএমটিএস ইজ অলসো নোন অ্যাজ। আচ্ছা, এই ইউএমটিএস প্রথমে তো অলসো নোন অ্যাজ তো আমরা যাব, কিন্তু তার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন এর সম্বন্ধে দেখে নিই। কি কি ইম্পর্টেন্ট লাইন আমরা এর সম্বন্ধে দেখে নেব, সেটা হচ্ছে কি দেখতো এর ফুল ফর্মটা কি। ইউএমটিএস এর ফুল ফর্ম হচ্ছে কি দেখতো ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটার কিন্তু অনেকগুলো নাম আছে, একটা দুটো নয়। এই জিনিসটা কি আমাদের অনেক সময় বলা হয় ইউএমটিএসকে বলা হয় কি দেখতো 3G। এই জিনিসটা কি অনেক সময় বলা হয় ডব্লিউসিডিএমএ। ওকে, আচ্ছা এখানেতে এই যে ডব্লিউসিডিএমএ এর ফুল ফর্মটাও কিন্তু আমাদের অনেক সময় দরকার পড়ে যায়। এর ফুল ফর্মটা হচ্ছে কি দেখতো ওয়াইড ব্যান্ড। সিডিএম এর কথা তো সবাই শিখে গেছিস, একটু আগে ডিসকাশন করলাম। ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হলো, আচ্ছা
এই জিনিসটা কি, অর্থাৎ ইউএমটিএসটা কি আরও নাম দিয়ে ডাকা হয়, সেটাকে বলা হয় কি দেখতো 3GSM। এই জিনিসটা কি আরও নাম দিয়ে ডাকা হয়, সেটা আসছে কি ফোমা। ওকে, এই ফোমা পুরো কথাটা কি, সেটা হচ্ছে ফ্রিডম অফ মোবাইল মাল্টিমিডিয়া অ্যাক্সেস। ওকে, এটার পুরো নামটা তোদের দরকার পড়ে যেতে পারে, সেটা আসছে কি দেখতো ফ্রিডম অফ মোবাইল মাল্টিমিডিয়া অ্যাক্সেস। হলো, তাহলে এতগুলো কথা যখন বলে দিলাম, নিশ্চয়ই তোরা এখান থেকে বুঝতে পারছিস অপশান এখানেতে পড়েই আছে। সেই অপশান কোথায় দিয়ে দেওয়া আছে, দেখ অপশান ডি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে ইউএমটিএস এর যে নামটার কথা জানতে চাওয়া হয়েছিল এখানেতে কোয়েশ্চেনটায়, সেটা হয়ে গেল কি আমাদের WCTM। হলো, এরপরের কোথায় চলে যাই। সেটা আসছে কি দেখ, ইট ইজ ডিফাইন দ্য প্রসেস অফ ট্রান্সফারিং এ কল বা ডেটা ট্রান্সফার, মানে কি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন স্ট্যাবলিশ করা। ইন প্রোকেস, ট্রান্সফারিং এ কল ইন প্রোকেস, অর্থাৎ কথা হচ্ছে সেটা কি এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে একটা সেলের একটা বিটিএস এর থ্রু দিয়ে কথা হচ্ছে, অন্য বিটিএস এ সেটাকে আমাকে ট্রান্সফার করে দিতে হবে। সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে আমাদের বলা হয় কি হ্যান্ড ওভার বা হ্যান্ড অফ, দুটো একই নাম। তাহলে এখানে কারেক্ট অপশান হিসেবে আমাকে কাকে ট্রিট করে নিতে হবে, সেটা আর কেউ নয় অপশান ডি ছাড়া। একটু আগে হ্যান্ড ওভার বা হ্যান্ড অফ নিয়ে আমি ডিটেলস ডিসকাশন করলাম তোদের সাথে, আশা করি আর আমাকে সেটাকে নিয়ে ডিসকাশন করতে হবে না। একটু ওয়েট কর। তারপরের কথায় আসছে কি দেখ, তো দ্য সিকিউরিটি অ্যালগোরিদম ইউজড ইন জিএসএম, অর্থাৎ জিএসএম এতে কোন সিকিউরিটি অ্যালগোরিদমকে ব্যবহার করা হয়। অ্যালগোরিদম, তোরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোরা সবাই জানিস অ্যালগোরিদম কাকে কী ব্যবহার করা হয়। আমি এখানে তো একটা কথা বলতে পারি, A3, A5 এবং A8 তিনটেকেই কিন্তু আমাদের অ্যালগোরিদমকে ব্যবহার করা হয়। জাস্ট আমি একটুখানি বলে রাখি যে কোনটাকে কার জন্য ব্যবহার করা হয়। এই যে A3 অ্যালগোরিদম আছে, এটা কার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাবস্ক্রাইবারের অথেন্টিকেশনের জন্য। ওকে, তাহলে এই A3 কিসের কাজে আসে, সেটা হচ্ছে কি দেখতো অথেন্টিকেশন অফ সাবস্ক্রাইবার। তাহলে সাবস্ক্রাইবারগুলোর অথেন্টিকেশন করা হলো। এরপরেতে আসছে কি দেখতো A5। A5টা হচ্ছে কি, যে ভয়েস আর ডেটা যেগুলো আছে সেগুলোকে তো আমি এয়ার ইন্টারফেসের মধ্যে দিয়ে পাঠাতে হবে। তো পাঠানোর সময় আমি খালি খালি পাঠিয়ে দিলে কিন্তু আমাদের হবে না, সেটা কি অন্যজন সেটাকে ইজিলি ক্র্যাক করে নেবে বা হ্যাক করে নেবে, তাই তাকে আমাদের এনক্রিপ্টেড করে পাঠাতে হয়। সেই যে অ্যালগোরিদমটা সেটা হচ্ছে কি আমাদের A5। তাহলে A5 সেটা আমাদের অ্যালগোরিদমটা কোন কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি দেখতো এনক্রিপশন অফ ভয়েস অর ডেটা। এনক্রিপশন অফ ভয়েস অর ডেটা কোথায়, না সেটা আসছে ওভার দ্য এয়ার ইন্টারফেস। তাহলে মিডিয়ামের মধ্য দিয়ে একদিক থেকে আরেক দিকে ভয়েস আর ডেটাকে পাঠানোর সময় সেটাকে একটা কোড করে পাঠাতে হয় বা এনক্রিপ্ট করে পাঠাতে হয়, সেই যে অ্যালগোরিদমটা সেটা করে কে A5। আর এই A8, এটার কাজ হচ্ছে কি, সে কিন্তু একটা ওয়ার্ড জেনারেট করে, যে কিওয়ার্ডটা শুধুমাত্র ইউজার, মানে যে পাঠাচ্ছে ডেটাটা আর যে রিসিভ করছে ডেটাটা তারাই জানবে, বাইরের কেউ জানতে পারবে না। সেটা আমাদের কি করে না এনহ্যান্স সিকিউরিটির জন্য। তাহলে আমাদের এখান থেকে A8 সেটার কাজ কি হয়, সে করে হচ্ছে কি জেনারেশন অফ সাইফারিং কি। ওকে, তাহলে এর যে কাজটা সেটা আসছে কি দেখতো জেনারেশন অফ সাইফারিং কি। ওকে, এই কথাগুলোকে তাহলে তোরা কিন্তু মাথায় রেখে দিচ্ছিস।
এরপরেতে আমাদের এখানেতে এই 14 দাগের কথাটাই চলে আর এখানেতে আমরা কিসের কথা বলছি দেখ ইন ইনডাইরেক্ট টিসিপি দ্য ফরেন এজেন্ট বিকামস অর অ্যাক্ট অ্যাজ প্রক্সি। ওকে, তাহলে এটার শূন্যস্থানটা আমি আর ডিটেলস ডিসকাশন করছি না, তোদের কিন্তু মাথায় রাখতে হবে এটা কি হিসাবে কাজ করে না প্রক্সি হিসাবেতে কাজ করে। আচ্ছা 15 দাগেরটা দেখ এ মোবাইল ফোন ইউজেস যে ডুপ্লেক্স কমিউনিকেশন, কিন্তু ডুপ্লেক্সটা সাইমালটেনিয়াসলি কিন্তু দুটো সাইডেতে কমিউনিকেশন হতে থাকে, তাই তাকে আমাদের বলা হয় কি ফুল ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্স মানে আমাদের বুঝতে হবে কি সেটা হচ্ছে সাইমালটেনিয়াস বোথ ওয়ে কমিউনিকেশন, সাইমালটেনিয়াস বোথ ওয়ে কমিউনিকেশন। আর হাফ ডুপ্লেক্স মানে কি বোথ ওয়েভ কমিউনিকেশন কিন্তু অনলি ওয়ান অ্যাট এ টাইম। ওকে, তাহলে এটাতেও দুদিকেতেই আমাদের কথা বলা যাবে, কিন্তু এটা হচ্ছে কি অনলি ওয়ান অ্যাট এ টাইম, মানে একটা লাইনই আপ ট্রেনের জন্য ব্যবহার হবে, একটা লাইনই কিন্তু আমাদের ডাউন ট্রেনের জন্য ব্যবহার হবে। তোরা জানিস যেখানে তো সিঙ্গেল লাইন আছে সেখানেতে কিন্তু এই প্রসিডিওরটাকেই ফলো করা হয়। তাহলে দেখ যখন দুদিকেই যেতে পারে কিন্তু অনলি ওয়ান অ্যাট এ টাইম সেটাকে তোর বলা হবে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স মানে কি একই সাথে দুদিকে যেতে পারবে, মানে কি যেটাকে তোর বলতে পারছিস কি ডবল লাইন। তাহলে দুটোই যদি একই সাথে দুদিকে যেতে পারে সেটা ফুল ডুপ্লেক্স। সেটা কার ক্ষেত্রে কথা মানে পারফর্ম করা হয় সেটা তোরা সবাই জানিস মোবাইল ফোনের ক্ষেত্রেও সেটাকে পারফর্ম করা হয়। এরপরের কথা, এরপরেতে আমাদের কাছে যেটা আছে সেটা আসছে কি দেখতো এলটিই, তাই তো এলটিই। একটু ওয়েট কর স্টুডেন্টস। প্রথম কথা আসছে এই এলটিইটা কি জিনিস। এলটিইটা হচ্ছে কি ফুল ফর্মটা আমাদের খুবই জানা দরকার, সেটা হচ্ছে কি লং টার্ম এভলিউশন। ওকে, তাহলে এলটিই মানে আমাদের দেখেছি 4G LTE মোবাইলেতে লেখা ভেসে ওঠে, তাহলে সেই কথাটাতে এলটিইর পুরো কথা কি সেটা আসছে লং টার্ম এভলিউশন। আচ্ছা, এটা কিসের জন্য থাকে এই এলটিই কথাটা আছে মানে কি এটা দেখাতে আমাদের বোঝানো হয় সেটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডকে পরিচয় দেয়। তাহলে এই যে স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডটা কীরকম ধরনের কথা, ইট ইজ এ স্ট্যান্ডার্ড কিসের জন্যে না ফর হাই স্পিড ওয়্যারলেস ডেটা, তাই তো। তাহলে ফর হাই স্পিড ওয়্যারলেস ডেটা। ওকে, তাহলে এই যেখানেতে এই 4G LTE কথাটা উঠবে সেটা দেখে আমরা বুঝতে পারবো কি যে আমাদের খুব ভালো ডেটা স্পিডেতে আমরা ডেটাকে ট্রান্সফার করতে পারবো। ওকে, আচ্ছা এখানেতে একটা কথা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এই যে এলটিইটা লেখা হয়েছে এটা কাকে সাজেস্ট করছে সেটা আমরা দেখে নিলাম কি হাই স্পিডকে সাজেস্ট করছে। এবারেতে এখান থেকে আরও একটা কথা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যেখানে এই এলটিই কথাটা উঠবে সেটা আমাদের বুঝতে হবে কি যে রিলায়েবিলিটিটাও কিন্তু আমাদের খুব বেশি। রিলায়েবিলিটি বলতে এখান থেকে বোঝানো হচ্ছে যে কথা বলতে বলতে সেখান থেকে কেটে যাওয়ার চান্সেস কিন্তু অনেকটা কম। তাহলে এখান থেকে এটাও মাথায় রাখতে হবে যেখানে এলটি কথাটা মোবাইলে ভেসে ওঠে সেটাকে বুঝবো কি ইট ইজ হাইলি রিলায়েবল, ইট ইজ হাইলি রিলায়েবল। হলো, আচ্ছা এরপরের কথা আসছে কি দেখতো যে 4G LTE অর্থাৎ 4G কখন এসেছিল 3Gর পরেতে, কেন 4Gকে ব্যবহার করা হয়েছিল, তিনটে কথাই এখানেতে মাথায় রাখতে হবে। মোর স্পেকট্রাল এফিসিয়েন্সি, পাওয়ার কনজাম্পশন কম এবং তার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি ছিল, তাই এটার ক্ষেত্রে তিনটেই সহজ। তাহলে তিনটের কথাই তোরা এখান থেকে মাথা রেখে দিচ্ছিস। ওকে, একটু আগেই তোদেরকে শেখালাম WLAN-এর ফুল ফর্ম কী হয়, তো নিশ্চয়ই মনে আছে আমাকে এখান থেকে আর কথা বলতে হবে না, আমি এখান থেকে আর কথা সেটা নিয়ে উচ্চারণও করছি না। তাহলে আমাদের এখান থেকে WLAN একটু আগেই করলাম, তোরা সেটাকে তাহলে দেখে নিবি। এরপরেতে কথা আসছে কি দেখতো 19-এর কোয়েশ্চেনটা। 19-এ কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেসিফায়ার্স আ সেট অফ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল MAC ম্যাক, এর পুরো কথা কিন্তু তোরা দেখে যাবি, দরকার পড়েই যেতে পারে। ম্যাক অ্যান্ড ফিজিক্যাল লেয়ার স্পেসিফিকেশান ফর ইমপ্লিমেন্টিং WLAN। তাহলে WLANকে আমাদের
দেওয়ার জন্যে কোন স্ট্যান্ডার্ডটাকে আমরা এখান থেকে ব্যবহার করি। ওকে, আচ্ছা, এর পুরো কথাটা আমি এখানটাতে তোদের তো বলেই দিয়েছিলাম, এটা হয় কতখানি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানেতে যে স্ট্যান্ডার্ডটাকে ব্যবহার করা হয় সেটা আসছে কি IEEE 802.11। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরেতে কথা আসছে কি দেখ, 802.11 অনেকগুলো স্ট্যান্ডার্ড হয়, কিন্তু সেই 802.11 মধ্যে কোনটা সব থেকে হাই রেটের স্ট্যান্ডার্ড আমাদেরকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। 802.11 মধ্যে সব থেকে হাই রেটের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11B। একটা ছোট কথা মনে করে দিই, এই যে 802.11B, এই যে জিনিসটা, এটা কিন্তু 11 Mbps অবধি ডেটাকে ট্রান্সফার করতে পারে। কখন? যখন সে ইউজ করে, হোয়েন ইট ইউজ। আমাদের যদিও এই ব্লুটুথ স্ট্যান্ডার্ড বা আমাদের এই ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সেগুলো সবাই 2.4 GHz ব্যান্ডে আছে, তো যদিও আমাকে সেখান থেকে মেনশান করতে হবে সেটা যখন 2.4 GHz ইউজ করে, সেটা কিন্তু আপ টু 11 Mbps অবধি ডেটা স্পিড দিতে পারে। হলো, যদিও আরও একটা আমি এখান থেকে কথা বলে রাখি যে আমাদের এই IEEE স্ট্যান্ডার্ড থিওরিটিক্যালি ডিজাইন করা হয়েছিল 600 Mbps অবধি ডেটা দেওয়ার জন্য। ওকে, তাহলে আমাদের এই 802.11 এটাকে ডিজাইন করা হয়েছিল থিওরিটিক্যালি। থিওরিটিক্যালি টু অ্যালাউ 600 Mbps, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কিন্তু করা হয় না, মানে পাওয়া যায় না। তারপরের কথা কি আছে দেখ তো, হুইচ ইজ অ্যান অ্যাক্সেস পয়েন্ট। আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাক্সেস পয়েন্ট একটা কি। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা কিনা আমাদের কি করে, একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, মানে WLAN তৈরি করে, যাকে আমরা বলছি কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা কি করে? সেটা করে কি, ওয়াইফাই এনেবলড কোনো সিস্টেমকে আমাদেরকে ওয়্যার্ড নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দেয়, তাই তো? তাহলে ওয়্যারলেসের সাথে ওয়্যারলেস কানেকশান, তার জন্য কি করতে হয় সেটাকে তোদের আমি একটু আগে শিখিয়ে দিয়েছিলাম। তাহলে ওয়্যারলেসের সাথে ওয়্যার্ড মিডিয়ামের কানেকশানের জন্য বা ওয়্যারলেসের সাথে আমাদের কি বলবো, ম্যাক লেয়ারের কানেকশান করিয়ে দেওয়ার জন্য যে জিনিসটা, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাক্সেস পয়েন্ট। তাহলে এখানেতে অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা কি বলে দিলাম, এটা হচ্ছে এমন একটা সিস্টেম, মানে দিস ক্রিয়েটস দিস কানেক্ট, মানে এই অ্যাক্সেস পয়েন্ট কাকে না, সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক টু ওয়্যার্ড নেটওয়ার্ক। হলো, এরপরেতে কি আছে দেখ, দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড অফ ব্লুটুথ রেডিও ইজ অ্যারাউন্ড 2.4 GHz। এটা একটা সহজ কোয়েশ্চেন, এটা সবাই আমরা জানি, সেটাকে আমরা নিজেরাও করে ফেলতে পারবো। হলো, এরপরেতে আমাদের কথা আসছে কি দেখতো, যে সিঙ্গেল পিকোনেট। আচ্ছা, পিকোনেট মানে হচ্ছে কি একটা স্মল নেটের কথা, সেখানেতে সাধারণত কি থাকে, একটা মাস্টার থাকে আর 7খানা স্লেভ থাকে। তাহলে আমাদের এখান থেকে সহজ অ্যান্সারটাকে বলতে বললে আমরা কি বলবো, মাল্টিপল স্লেভ অ্যান্ড 1 মাস্টার। ওকে, আচ্ছা, এরপরেতে কথা আসছে কি দেখতো, সাইজ অফ সাইজ অফ IPv6, ওকে, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6।
IPv6 সেখানেতে কিন্তু আমরা সবাই জানি সেটাতে কতগুলো বিট থাকে না, 128খানা বিট থাকে। আমাদের সবাইকে এটাও শিখে রাখতে হবে, যদি আমাদের কখনো কোয়েশ্চেন পড়ে যায় IP ভার্সন 4 সেখানেতে কতগুলো বিট ইউজ করা হতো, সেখানেতে 32খানা কিন্তু বিট ইউজ করা হতো। ওকে, তাহলে এটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে মাথায় মধ্যে রেখে দিতে হবে। ওকে, এখানে তো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সাপোর্টেড ডেটা রেট অফ 4G নেটওয়ার্ক। তাহলে 4G নেটওয়ার্কে আমাদের কতখানি ডেটা রেটকে সাপোর্ট করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু সবাইকে জানতে হবে। আমাদের জানতে হবে কিন্তু দেখতো 4G নেটওয়ার্ক যে ডেটা রেট সাপোর্ট করে সেটা হচ্ছে আমাদের 100 Mbps। ওকে, এবারেতে এখান থেকেও একটা কথা আমি বলে রাখি যে 4G নেটওয়ার্ক কিন্তু আইডিয়ালি তৈরি করা হয়েছিল আমাদের কিসের জন্যে, যে 300 Mbps ডেটা দেওয়ার জন্য। কিন্তু সেটাকে পাওয়া যায় কোথায় না, যদি আমাদের সেখানেতে কোথাও ওয়েল কন্ট্রোলড ল্যাব থাকে সেই জায়গাতেই সেটাকে পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। আর সবসময় জানতে হবে 4G নেটওয়ার্ক ইজ 20 টাইমস ফাস্টার দ্যান দ্য 3G নেটওয়ার্ক। ওকে, যদিও আজকের দিনে আমাদের 5G চলে এসছে, কিন্তু তাও আমাদের সিলেবাসে 4G আছে, তাই সেটাকে আমাকে পড়তে হবে। তাই আমাদের এটা তো মাথায় রাখবো 4G সেটা আসছে কি দেখতো 20 টাইম ফাস্টার দেন 3G। হলো, আচ্ছা এবারেতে কথা আসছে কি দেখতো জিএসএম এর সাপ্লিমেন্টারি সার্ভিস কোনটা। আচ্ছা, কল ফরওয়ার্ডিং সেটাকে কিন্তু আমরা জিএসএম এর সাপ্লিমেন্টারি সার্ভিস বলি। ওকে, সবগুলো নয়, কিন্তু এসএমএস বা এমার্জেন্সি নাম্বার এগুলো কিন্তু জিএসএম এর সাপ্লিমেন্টারি সার্ভিস নয়, সেটা জিএসএম এরই সার্ভিস। কিন্তু কল ফরওয়ার্ডিং এই ফেসিলিটিটাকে আমাদের বলা হয় কি সাপ্লিমেন্টারি সার্ভিস। হলো, এবারেতে কথা আসছে কি দেখতো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অর্থাৎ জিএসএম, তার কতগুলো সাবসিস্টেম আছে। আমাদের সবাইকে জানতে হবে গ্লোবাল সিস্টেম অফ মোবাইলে এর যে সাবসিস্টেম আছে সেটা আছে মানে 3টে পার্ট আছে। কি কি আমাদের এটাকে দেখে নিচ্ছি, তাহলে এর পার্ট হচ্ছে 3টে। সেই 3টে পার্ট কি কি আমাদের সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি দেখতো বিএসএস। ওকে, বিএসএস বলতে আমরা বলি কি বেস স্টেশন সাবসিস্টেম। তাহলে বিএসএস এর পুরো কথা চলে গেল কি দেখতো বেস স্টেশন সাবসিস্টেম। ওকে, এর পরবর্তী পার্ট যেটাও কিন্তু আমাদের থাকে সেটা আসছে কি দেখতো এনএসএস। এনএসএস পুরো কথা এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য শর্ট কোয়েশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা আসছে কি নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। ওকে, এটা ছাড়াও আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সাবসিস্টেম থাকে, সেটাকে বলা হচ্ছে কি দেখতো ওএসএস। তাকে আমরা বলি কি অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম। ওকে, গুরুত্বপূর্ণ লাইন কিন্তু সবার কিন্তু এটা মাথায় রেখে যাওয়া উচিত।
তিনটে পার্ট। আমাদের এখানে এমসিকিউ এর জন্য শুধু তিনটে পার্ট কী কী সেটা কতগুলো পার্ট জানলেই হয়ে যাবে, কিন্তু আমাদের নর্মাল কোয়েশ্চেনের সময় তো সেখান থেকে কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে রিলেটেড কোয়েশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, এরপরে তো বলা হচ্ছে যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইলের হার্ট বলতে কাকে বোঝানো হয়, সেটা তো হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। অন্য কাউকে কিন্তু এখানেতে হার্ট বলা হয় না। তাহলে গ্লোবাল সিস্টেম ফর মোবাইলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম, যেটার শর্ট ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা আসছে কি দেখতো এনএসএস। তোরা সবাই জানিস যে দেখ হোম লোকেশন রেজিস্টার, যারই শর্ট ফর্ম হচ্ছে কি HLR। তাহলে সেটার অপশান মানে তোরা দেখেই কিন্তু পরীক্ষায় করে আসতে পারবি। এরপরেতে কি আছে দেখ তো বিএসসি কামস আন্ডার হুইচ ক্যাটাগরি। ওকে, আচ্ছা প্রথমেতে বলতো বিএসসি মানে কি? বিএসসির পুরো নামটা হচ্ছে কি দেখ তো বেস স্টেশন কন্ট্রোলার। বিএসসির পুরো কথাটাও কিন্তু আমাদের দরকারি, সেটা আসছে কি দেখ না বেস স্টেশন কন্ট্রোলার। ওকে, আচ্ছা এটা কি? এটা হচ্ছে একটা নেটওয়ার্ক এলিমেন্ট যেটা কি করে কন্ট্রোল করে আমাদের অনেকগুলো পিটিএসকে। তাহলে এটা হয়ে গেল কি এই যে বেস স্টেশন কন্ট্রোলার, সেটাকে আমরা বলছি কি ইট ইজ আ নেটওয়ার্ক এলিমেন্ট হুইচ কন্ট্রোলস লটস অফ পিটিএস। তাহলে অনেকগুলো বিটিএসকে কন্ট্রোল করার জন্যই কিন্তু আমাদের থাকে কি বিএসসি। এই যে বিএসসিটা আছে সেটা কি করে? সেটা একটা ইন্টারফেস হিসাবে কাজ করে কার কার মধ্যে? মোবাইল সুইচিং সেন্টার আর বিভিন্ন সেল সাইটগুলোর মধ্যে। তাহলে এই যে জিনিসটা সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? নিশ্চয়ই বুঝতে পারছি সেটা রেডিও ক্যাটাগরির মধ্যে পড়ছে। হলো? আচ্ছা, টিডিএম। টিডিএম এর পুরো কথা কি আমরা সবাই জানি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, পরের কথা আসছে কি দেখ ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিঙ্গেল চ্যানেল হ্যাজ দ্য এবিলিটি টু ক্যারি অল ট্রানজাকশন সাইমালটেনিয়াসলি। তাহলে একটা চ্যানেলেতেই অনেকগুলো জিনিসকে সাইমালটেনিয়াসলি ক্যারি করা যাবে। সেটা কার ক্ষেত্রে হয়? আমরা অনেকক্ষণ ধরে ডিসকাশন করছি সিডিএমে, বা যাকে আমরা বলি কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এবারেতে কথা আসছে কি যে দেখ পেজিং সিস্টেমটাকে কেন ব্যবহার করা হয়। পেজিং সিস্টেমটাতে কেন ব্যবহার করা হয় সবসময় জানবি, নিউমেরিক মেসেজ পাঠানোর জন্যে, অডিও কল করার জন্যে এবং আলফা নিউমেরিক মেসেজ পাঠানো, প্রত্যেকটা কাজের জন্যেই কিন্তু আমাদের পেজিং সিস্টেমকে ব্যবহার করা যেতে পারে। ওকে, আচ্ছা এখানেতে একটা কোয়েশ্চেন আছে দেখতো 36-এরটা, সেটা আসছে দেখতো যে হাফ ডুপ্লেক্সের জন্যে কোন জিনিসটা কারেক্ট। হাফ ডুপ্লেক্সের জন্যে কোন জিনিসটা কারেক্ট? আমরা জানি কি হাফ ডুপ্লেক্স মানে বোথ ওয়ে কমিউনিকেশন হয় কিন্তু অনলি ওয়ান অ্যাট এ টাইম। সেটা কোথায় আছে? ইন ওয়ান ডিরেকশন অ্যাট এ টাইম। তাহলে দুটো দিকেই যেতে পারে কিন্তু একটা ডিরেকশনে অ্যাট এ টাইম যাবে। তাহলে এটার অ্যান্সার আমাদের কোনটা করে দেবো? অপশান বি হিসাবে। তাহলে এই রকমভাবে আমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে সবাইকে হ্যান্ডেল করতে হবে, যেটা তোদের আমি শিখিয়ে দিলাম। আরও একবার তোদের আমি মনে করিয়ে দিই, দেখ আমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের ব্যাচ স্টার্ট হতে চলেছে খুব রিসেন্টলি, যার জন্যে তোদের কাছে একটা অফার দেওয়া হয়েছে, সেটা আসছে কি 15ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, যার মধ্যে যদি তোরা অ্যাডমিশন নিস তোদের ফুল কোর্স ফিটা 1199 টাকায় পেয়ে যাবি। এবং সেখানেতে 4টে স্ট্রিমের জন্যই কিন্তু অনলাইন কোর্স স্টার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজি। তোদের আবার আমি মনে করিয়ে দিই,
দেখ লাস্ট সেমিস্টারে সাপ্লি আসলে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো লাস্ট সেমিস্টারেতে নিজের ওপর তো ভরসা রাখবি, সেই ভরসাটা আমাদের ওপরে তো সাথে সাথে যদি তোরা একটু রাখিস, তোদের কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে বলেই আমি মনে করি। এই আশা রেখে তোদের সাথে আমি মোবাইল কম্পিউটিং পরীক্ষা তোদের সবার ভালো হোক সেই কথা বলে আমি কিন্তু আজকের সেশনটা তোদের সাথে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাক।